গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মনও ভুলায় রে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমর গানটি শুনতে শুনতেই আমরা পৌঁছে গিয়েছিলাম বোলপুরের শান্তিনিকেতন। এই শান্তিনিকেতন শুধু একটি ভ্রমণের জায়গা নয়, এটি আসলে কবিগুরুর চিন্তা, দর্শন আর জীবনযাত্রার এক জীবন্ত স্মৃতি। চারিদিকে লাল মাটির পথ, গাছের ছায়া আর প্রকৃতির মাঝে ছড়িয়ে রয়েছে তার হাজারো স্মৃতি। তো চলুন আজকের এই যাত্রায় বর্তমানে দাঁড়িয়ে ফিরে দেখি অতীতের সেই দিনগুলো, যেখানে কবিগুরু তার স্বপ্ন আর চিন্তাভাবনা দিয়ে গড়ে তুলেছিলেন এই অনন্য স্থান। আর আজকের সেই স্মৃতিগুলোকে আমরা আমাদের ফোনের ক্যামেরায় ক্যামেরাবন্দি করব, আর কল্পনার তুলিতে আঁকার চেষ্টা করব কবিগুরুর সেই জীবনযাত্রা ও ভাবনার কিছু ছোট ছোট ছবি। চলুন শুরু করি আজকের শান্তিনিকেতন ভ্রমণ। কলকাতা স্টেশন থেকে দুপুর 12:55 তেভাগা এক্সপ্রেস ধরে আমরা রওনা দিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এই যাত্রাপথে আমাদের সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা 10 মিনিট। এই রুটে আর কোন কোন ট্রেন কোন সময় ছাড়ে, কিংবা শিয়ালদা রেলওয়ে স্টেশন বা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে কোন কোন ট্রেনে শান্তিনিকেতন যাওয়া যায়, সেই সমস্ত ডিটেলস আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাই আপনারা যদি ট্রিপ প্ল্যান করে থাকেন তাহলে ডেসক্রিপশনটা অবশ্যই একবার চেক করে নেবেন। আর হ্যাঁ, আজকের শান্তিনিকেতন যাত্রায় আমি একা নয়, সঙ্গে রয়েছে বাবা মা, ছোটদি আর জামাইবাবু। তো চলুন আজকে সবাই মিলে আমরা ঘুরে দেখব শান্তিনিকেতন, আর আপনাদেরকেও ঘুরে দেখাবো। বোলপুর শান্তিনিকেতনে বেড়াতে এসে আপনারা যদি ঘুরতে চান শান্তিনিকেতন, তাহলে কিন্তু আপনারা এখানে শান্তিনিকেতন যে প্ল্যাটফর্ম, সেই 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরেই রয়েছে প্রচুর টোটো। তো আপনারা কিন্তু এই টোটোগুলো বুক করে পুরো শান্তিনিকেতন ঘুরে বেড়াতে পারবেন। আমরাও টোটো বুক করেছি, এবং টোটো ভাড়া কত কী সে সমস্ত কিছু তথ্য কিন্তু আমাদের এই ভিডিওতে থাকবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো আমরা যে টোটো দাদার টোটো করে আজকে পুরো শান্তিনিকেতন ঘুরবো, তিনি এখানেই রয়েছেন। আর কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবো তার একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দাদার হাতেই দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো ঘুরে দেখার যে লিস্ট সেটা রয়েছে। তো চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আচ্ছা দাদা, এই সমস্ত জায়গাগুলো তাহলে আজকে আমরা ঘুরে দেখবো, তাই তো? এটা বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে। আচ্ছা, আপনি দেখান। এটা বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে বিশ্বভারতী ইউনিভার্সিটি এটা। আচ্ছা, এই তার মধ্যে আছে তালধ্বজ বাড়ি, উপাসনা গৃহ, শান্তিনিকেতন বাড়ি এবং রবীন্দ্র ভবন মিউজিয়াম। এই সমস্তগুলো জায়গাগুলো রয়েছে। তারপরে হচ্ছে আউটসাইড সিন, যেগুলো কোপাই নদী, কঙ্কালীতলা মায়ের মন্দির, সুরুল জমিদার বাড়ি, পলাশবনি গ্রাম, খোয়াই হাট, যেটা সোনাঝুরি হাট বলা হয়, অমরকুটি সোসাইটি, শালবাগান, ডিয়ার পার্ক, সেই জন্য শিল্পগ্রাম। তো টোটাল শান্তিনিকেতনে মোটামুটি ঘোরাঘুরি জায়গার মধ্যে এই টোটাল স্পট রয়েছে। তো এগুলো কেউ একদিনে কভার করতে পারে, আবার কেউ দুদিনেও কভার করতে পারে। তো চলুন আজকে আমরা একদিনেই কিন্তু এই সমস্ত জায়গাগুলো কভার করে দেখাবো, ঘুরে দেখাবো। তো আপনারা যদি এই দাদার টোটো বুক করতে চান শান্তিনিকেতন ঘোরার জন্য, তাহলে ওনার নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারেন। উনি নম্বরটা দিয়ে দিচ্ছেন, বলুন। 9641422075। আচ্ছা, আপনার নামটা? অর্জুন সাহানি। তো এই দাদা টোটো বুক করে নিতে পারেন আপনার শান্তিনিকেতন ঘোরার জন্য। তো চলুন আমরা ঘুরে দেখি। তো একদিনে পুরো শান্তিনিকেতন ঘুরে দেখার জন্য আমরা টোটো ভাড়া হিসেবে দিয়েছিলাম 1400 টাকা। তবে আপনারা কথা বলে দেখতে পারেন, সেক্ষেত্রে আরও বেশ কিছুটা কম হতে পারে। নমস্কার, সবাই কেমন আছেন? পাতিবুনিয়া রিভার জোন চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমরা সবাই মিলে বেড়াতে চলে এসেছি শান্তিনিকেতন। আর শান্তিনিকেতন বেড়াতে এসে প্রথমেই আমরা চলে এসেছি বিশ্বভারতীর আশ্রম এলাকা। তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিভাবে খোলা আকাশের নিচে বাচ্চাদেরকে পড়াশুনো করানো হয়। 1901 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই যে ব্রহ্মচর্যাশ্রম তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে তিনি খোলা আকাশের নিচে যে পড়াশুনো করার যে বিষয়টা, সেটাই কিন্তু তিনি প্রথম এখানে শুরু করেছিলেন। এমনকি সেই সময় থেকে এখনো পর্যন্ত কিন্তু এইভাবে পড়াশুনো করার যে বিষয়টা, সেটা কিন্তু এখানে এই বিশ্বভারতীতে অটুট রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে এখানে বাচ্চাদেরকে পড়াশুনো করানো হয়। যদিও ক্যাম্পাসে এখানে এই আশ্রমের মধ্যে ঢোকার কোনো অনুমতি নেই, আমরা বাইরে থেকেই আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, বাচ্চারা সব কিন্তু গাছতলায় বসে পড়াশুনো করছে। কত সুন্দর পরিবেশে দেখুন এই যে পড়াশোনার বিষয়টা এখানে চলছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু এই ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, আর সেই সময় থেকে আজও কিন্তু শিক্ষাদানের এই যে ব্যবস্থাটা এখনো এই বিশ্বভারতীর আশ্রমে রয়ে গিয়েছে।
শান্তিনিকেতনের আশ্রম এলাকার ঠিক পরেই আপনারা দেখতে পাবেন এক বিশাল বটগাছ, যা পরিচিত 3 পাহাড় বটগাছ নামে। শান্তিনিকেতনের এক অন্যতম ঐতিহ্যবাহী স্থান। একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন গাছটির গোড়ায় পাথর আর মাটি দিয়ে তৈরি করা হয়েছে কয়েকটি ধাপ। মোট এখানে 3টে ধাপ রয়েছে, সেজন্য এটি 3 পাহাড় নামে পরিচিত। তবে এই বটগাছের সঙ্গে জড়িয়ে রয়েছে একটা ছোট্ট ইতিহাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি প্রথম কোপাই নদীর ধার থেকে এই বটগাছের চারা এনে এখানে রোপণ করেছিলেন এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই গাছটির চারপাশে 3টি নুড়ির ধাপ তৈরি করে একে এক বিশেষ রূপ দেন, আর তখন থেকেই এটি পরিচিত হয়ে ওঠে 3 পাহাড় বটগাছ নামে। আর একটা মজার বিষয় হলো, শিশুদের প্রথম পাঠ্যগ্রন্থ সহজ পাঠের প্রচ্ছদে যে গাছের ছবিটা আমরা দেখি, সেটিও কিন্তু এই বটগাছেরই প্রতিচ্ছবি। এবার আমরা যে জায়গাটি দেখতে চলেছি সেটির নাম তালধ্বজ, যা শান্তিনিকেতনের একটি গুরুত্বপূর্ণ স্থান। তবে এখান থেকে শুরু করে বিশ্বভারতীর বাকি জায়গাগুলো আমরা ঘুরে দেখব একজন গাইডের সঙ্গে। এই গাইড আমাদের প্রতিটা জায়গার ইতিহাস ও গুরুত্ব খুব সুন্দরভাবে এবং বিস্তারিতভাবে বুঝিয়ে দেবেন। আপনারাও চাইলে 200 টাকা দিয়ে 40 থেকে 50 মিনিটের জন্য এমন একজন গাইডকে সঙ্গে নিয়ে নিতে পারেন। তাহলে ঘোরার অভিজ্ঞতাটা আরও অনেক বেশি ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ হয়ে উঠবে। একটা ছোট্ট চালাঘর, যে চালাঘরটা পুরোটাই মাটির দেওয়া খড়ের চাল, কিন্তু মাঝখানে একটি তালগাছ আছে। তালগাছকে কেন্দ্র করে রবি ঠাকুর এই বাড়িটা তৈরি করার পর এই বাড়ির নাম রাখলেন তালধ্বজ। আর এই তালধ্বজ বাড়ি থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক প্রথম বাস করেছিলেন, ওনার নাম তেজসচন্দ্র সেন। আর তেজসচন্দ্র সেনকে রবি ঠাকুর এখানে মাঝে মাঝে দেখতে আসতেন। দেখতে এসে কবিতা লিখলেন, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। আরেকটি হলো কুঠির বাসি। তো বর্তমানে এই বাড়িটি ব্যবহার হয় এই শিক্ষা প্রতিষ্ঠানের বয়স্ক মহিলাদের কারুসঙ্গ, কাপড়ের বাটিকের কাজগুলো এখানে মাঝে মাঝে তৈরি হয় বা শেখানো হয়। আপনারা প্রত্যেকেই জানেন যে 7ই পৌষ শান্তিনিকেতনের পৌষ মেলা। এই 7ই পৌষ দিনটা হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম ধর্মের দীক্ষার দিন। 1843 সালের 22শে ডিসেম্বর দেবেন্দ্রনাথ ঠাকুর রামচন্দ্র বিদ্যাবাগীশের নিকট ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়েছিলেন। এবং সেই পৌষ মেলার সূচনা প্রথম আমার ডান দিকে মাঠে শুরু হয় 1894। পরবর্তীকালে মেলার আয়তনটা বাড়তে বাড়তে 1961 সালে এখান থেকে স্থান পরিবর্তন। এটা এখন পুরনো মেলার মাঠ বলে পরিচিতি। কিন্তু কয়েক বছর আগে এই পুরনো মেলার মাঠটা আচার্য জগদীশচন্দ্র বসুর স্মরণে গার্ডেনে পরিণত হয়েছে। এবার নেক্সট। আচ্ছা, প্রত্যেকে লক্ষ্য রাখুন, আমার ডান হাতে একটা ছোট্ট কাচের বাড়ি। যে বাড়িটা পুরোটাই কিন্তু বেলজিয়াম কাঁচের তৈরি, শুধু ওপরে ছাদটাই হলো টালির। লোহার জয়সের ওপরে বেলজিয়াম কাঁচগুলো সেট করা আছে। এই বাড়িটা তৈরি করে গেছেন রবি ঠাকুরের বড় দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এটা 1891 সালে তৈরি হওয়ার পর এটা উপাসনা মন্দির হিসেবে প্রতিষ্ঠিত হলো। তবে এর মধ্যে কোনো মূর্তি নাই। এখানে নিরাকার ব্রহ্মের উপাসনা হয় প্রত্যেক সপ্তাহে বুধবার, যার জন্য বুধবারটা হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ছুটির দিন। বুধবার ছাড়া বাকি দিন বলতে গেলে 1 বৈশাখ নববর্ষ, 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন, 22শে শ্রাবণ ওনার তিরোধান, 25শে ডিসেম্বর বাংলার 9ই পৌষ বড়দিন, এরকম বিভিন্ন দিনে মন্দিরে কিন্তু খুব বড় বড় অনুষ্ঠান। তখন প্রচুর দর্শকরা এই অনুষ্ঠানে আসতে পারেন। বাকি সব দিনই কিন্তু মন্দিরের দরজা বন্ধ, মানে ঘরটা ফাঁকা নিরাকার। আসুন এবার নেক্সট। আচ্ছা, প্রত্যেকে লক্ষ্য রাখুন, গেটের ওপরে একটা ছোট্ট উপনিষদের বাণী লেখা আছে। ওপরে লেখা আছে একময় দ্বিতীয়ং, নিচে লেখা আছে আনন্দং রূপং মৃতং যদ্দি ভাতি, মানে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। যিনি ঈশ্বরের সান্নিধ্য লাভ করেন তিনি আনন্দস্বরূপ জগতে বাস করেন। শান্তিনিকেতন প্রথমে কিন্তু জায়গার নাম নয়, শান্তিনিকেতন হচ্ছে এই বাড়িটার নাম। দেবেন্দ্রনাথ ঠাকুর সিংহ পরিবারের কাছ থেকে 1863 পয়লা মার্চ কলকাতা আলিপুর কোর্ট থেকে বাৎসরিক 5 টাকা খাজনার বিনিময়ে 20 বিঘা জমি নেওয়ার পর এই বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। 1863 থেকে 1865 সালে এই বাড়িটা তৈরি হয়। তৈরি করার পর দেবেন্দ্রনাথ ঠাকুর এই বাড়ির নাম রাখলেন শান্তিনিকেতন। বাড়িটা তৈরি করে দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম ব্যবহার করলেন। রবি ঠাকুর 12 বছর বয়সে অর্থাৎ 1873 সাল বাবার সঙ্গে বেড়াতে এসে বেশ কয়েকদিনের জন্য বাস করেছিলেন। তারপর 1901 থেকে 1904 সাল 40 বছর বয়সে রবি ঠাকুর দ্বিতীয়বার সপরিবারে এই বাবার তৈরি বাড়িটি ব্যবহার করেন।
আর এই বাড়িকে কেন্দ্র করে রবি ঠাকুর পুরো জায়গার নাম রাখলেন শান্তিনিকেতন। আপনারা প্রত্যেকেই জানেন যে রবি ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল প্রাইজ লাভ করেছিলেন। সেই গীতাঞ্জলির বেশ কিছু কবিতা গান এই বাড়িতে বসে লিখে 1913 সালে 13ই নভেম্বর নোবেল প্রাইজটা লাভ করেছিলেন। বর্তমানে শান্তিনিকেতন বাড়ি কিন্তু দেবেন্দ্রনাথের মিউজিয়াম, কিন্তু এটা এখন সংস্কারের কাজ চলছে বলে আপাতত বন্ধ রয়েছে। সামনে দেখুন একটা মূর্তি তৈরি করা আছে, একটু ফ্রন্টে দেখুন। এই মূর্তিটা কংক্রিটের তৈরি, সিমেন্ট, বালি, পাথর, কাকর, রড দিয়ে তৈরি করা। এই মূর্তিটা যে শিল্পী তৈরি করে গেছেন ওনার নাম রামকিঙ্কর বেজ। এই রামকিঙ্কর বেজ কিন্তু বাঁকুড়ার লোক। ওনাকে নিয়ে এসেছিলেন একজন বিশিষ্ট সাহিত্যিক রামানন্দ চট্টোপাধ্যায়। তা উনি এই মূর্তিটা তৈরি করলেন রবি ঠাকুর মারা যাবার 1 বছর আগে, মানে 1940 সালে। এটা একটা বিমূর্ত কাঠ, কিন্তু এই মূর্তির বৈশিষ্ট্য হলো কি না, সূর্যের আলো পড়লে যে ছায়া হয়, ছায়াতে ধরা যায় একজন মা তার বাচ্চাকে কোলে ধরে আছে। কোনো সন্তানের মা যেমনি তার ছেলের মৃত্যু কামনা করে না, তেমনি বিশ্বজননী শান্তিনিকেতনকে কোলে ধরে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে শান্তিনিকেতন যেন যুগ যুগ বেঁচে থাকে। এই স্ট্যাচুটার নাম হচ্ছে অনির্বাণ শিখা। অনির্বাণের অর্থ যা কোনো দিন মুছে যায় না বা নিভে যায় না। রাস্তার দুপাশে বেশ কিছু আমলকি গাছ। এই আমলকি গাছকে কেন্দ্র করে রবি ঠাকুরের লেখা শরৎ কবিতা। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দূরে দূরে, পেয়েছি খবর পাতা খসানোর সময় হয়েছে। তাহলে প্রত্যেকে বুঝতে পারলেন এই বাড়িকে কেন্দ্র করেই পুরো জায়গা নাম। এবার নেক্সট আসুন। আচ্ছা, প্রত্যেকে লক্ষ্য রাখুন ওই বেদির ওপরে যে ঘেরা দেওয়া জায়গাটা রয়েছে যে মাঝখানে, তার মাঝে দেখুন একটা কালো রঙের গাছের গুড়ি রয়েছে, ওটা ছাতিম গাছ। তবে পুরনো গাছটা মারা যাওয়ার পর নতুন করে এই চারা গাছটা লাগানো হয়েছে 1967-68 সালে। এই ছাতিমতলায় হলো শান্তিনিকেতনের জন্মস্থান। কিন্তু ছাতিমতলার ইতিহাসটা কি না, 1862 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর ওই রায়পুরে জমিদার বন্ধুর বাড়ি এসেছিলেন নিমন্ত্রণ রক্ষার জন্য। তখন কিন্তু রেল লাইন বসেনি, উনি এলেন জলপথে। ভাগীরথী নদী হয়ে নৌকাযোগে কাটোয়া, কাটোয়া থেকে আপনার গুনুটিয়া বলে একটি জায়গা আছে লাভপুরের কাছে। সেই গুনুটিয়া ঘাটে নামার পর যখন পালকি করে যাচ্ছিলেন তখন এই রাস্তাটাই ছিল মেঠোপথ, আর ধুধু প্রান্তর ফাঁকা ডাঙা। এখানে ছাতিম গাছ দেখে পালকি থেকে নেমে এই ছাতিমতলায় কিছুক্ষণ ঈশ্বর উপাসনায় বসে আত্মার শান্তি লাভ করলেন। আর ছাতিমতলায় বসে উনি চিন্তা করলেন কি, যে ছাতিমতলাকে কেন্দ্র করে যদি কিছুটা জায়গা পাওয়া যায় তাহলে কিছু একটা করব। এরকম একটা চিন্তাধারা নিয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর ওনার বন্ধুর বাড়িতে গিয়ে ওনার মনের বক্তব্য প্রকাশ করলেন। তখন এই ভুবনমোহন সিং দেবেন্দ্রনাথ ঠাকুরকে বললেন যে ছাতিমতলায় দাঁড়িয়ে আপনার যতটা খুশি জায়গা প্রয়োজন হলে আমি আপনাকে দান করলাম। তা উনি দান গ্রহণ করবেন না বলেই বাৎসরিক 5 টাকা খাজনার বিনিময়ে দখলি সত্ত্ব গ্রহণ করে শর্ত হিসেবে অর্থাৎ 1 টাকা মূল্য দিয়ে 20 বিঘা জমি রেজিস্ট্রি করলেন। সেই 20 বিঘার প্রথমটা হলো ছাতিমতলা, আর 20 বিঘার শেষটা হলো সেই তালুধ্বজ বাড়ি। ছাতিমতলা প্রতিষ্ঠা হলো তখন রবি ঠাকুরের 2 বছর বয়স। আবার এই ছাতিমতলাতেই 1901 সালে 22শে ডিসেম্বর বাংলা 7ই পৌষ রবি ঠাকুর 40 বছর বয়সে 5 জন ছাত্রদেরকে নিয়ে ব্রহ্মচর্য বিদ্যালয় শুরু করলেন, যার জন্য প্রত্যেক বছর 7ই পৌষ সকালবেলায় এই ছাতিমতলা একটা বিশাল বড় অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠান চলাকালীন হাজার হাজার দর্শক এই ছাতিমতলায় আসতে পারে। বাকি সব দিনই কিন্তু এই গেটগুলো বন্ধ থাকে। আর এখান থেকেই শুরু শিক্ষা প্রতিষ্ঠান। ভবনের অফিস, এটার নাম হচ্ছে নন্দন আর্ট গ্যালারি। কলা ভবনের অধ্যক্ষ ছিলেন নন্দলাল বসু। তারই স্মৃতিস্বরূপ এই বাড়িটা 1984-85 সালে তৈরি হওয়ার পর নামকরণ হলো নন্দন আর্ট গ্যালারি। কলা ভবন ডিপার্টমেন্ট থেকে বাইরে কোনো শিল্পীদের যদি আর্টের ব্যাপারে ইনভাইট করা হয় তাদের এক্সিবিশনগুলো হলে দেখানো হয়। কিন্তু প্রত্যেক বছর ডিসেম্বরের 1 আর 2 এই ক্যাম্পাসের মধ্যে একটা আর্টের এক্সিবিশন হয়। সেই এক্সিবিশনটার নাম হচ্ছে নন্দন মেলা, যেটা আপনার হয়ে গেল প্রত্যেক স্টুডেন্টদের হাতের আঁকা ছবি, মূর্তি, বিভিন্ন রকম ক্রাফটের কাজ ইত্যাদি ইত্যাদি। তারই কিছু ফেস্টুন এই 2-1টা রয়েছে। যে সমস্ত নাটক অনুষ্ঠান প্রোগ্রামগুলো শুরু হলে এই হলের মধ্যে, তখন বাইরের দর্শকরা দেখতে পান। যে রামকিঙ্করের মূর্তি শান্তিনিকেতন বাড়ির সামনে দেখবেন অনির্বাণ শিখা, সেই রামকিঙ্কর বেজের শেষের তৈরি 1955-56 সালে সিমেন্ট, বালি, পাথর, কাকর, রড দিয়ে তৈরি। এটা হচ্ছে একটা আদিবাসী পরিবারের কোলে বাচ্চা, মাথায় ঝুড়ি, ঝুড়ির মধ্যে জিনিসপত্র চাপানো, পুরুষের কাঁধে বাঁক, বাঁকের সামনে ঝুড়িতে একটা বাচ্চা, পিছনে জিনিসপত্র চাপানো, আর নিচে পোষা কুকুর সঙ্গে আছে। ওনারা নিজেদের জিনিসপত্রগুলো গুটিয়ে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পায়ে হেঁটে চলে যাচ্ছে, কাজের সন্ধানে বলুন বা অন্য কোথাও চলে যাওয়ার উদ্দেশ্যেই বলুন, যার জন্য স্ট্যাচুটাকে এক কথায় বলা হয় দেশান্তর। কিন্তু সেটটা আগে ছিল না, সেটটা
1985 সালে ডিএসপি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এই শেডটা তৈরি করে গেছেন। আর ওই পাশে হলদে বাড়িটা হচ্ছে পেন্টিং ডিপার্টমেন্ট, রং তুলি দিয়ে ছবি আঁকার ক্লাসরুম। আর পিছন দিকে যে কালো রঙের বাড়িটা রয়েছে ওটা হচ্ছে ডিজাইন ডিপার্টমেন্ট। আর তার ওপাশে একটা হলদে বাড়ি কর্নারে ওটা হচ্ছে আপনার মডেলের ক্লাসরুম। তবে রবি ঠাকুরের সময়কালীন এই লম্বা বিল্ডিংটাই ছিল কলা ভবনের সমস্ত আর্টের ক্লাসরুম। তখন ছাত্র সংখ্যা অনেক কম, যার জন্য এই ঘরের মধ্যে সমস্ত ডিপার্টমেন্টগুলো নেওয়া হতো। এখন ডিপার্টমেন্টগুলো কেটে কেটে ভাগ করা হয়েছে। আর পিছন দিকে বাগানের মাঝখানে যে বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে, এই বাড়িটার নাম হচ্ছে মালঞ্চ। মালঞ্চ কথার অর্থ সাজানো বাগান। আর এই মালঞ্চ বাড়ি ব্যবহার করে গেছেন রবি ঠাকুরের ছোটো মেয়ে মীরা দেবী, কিন্তু ওনাদের বংশের বর্তমানে কেউ নাই। বাড়িটা নতুন করে সংস্কার করে বিশ্বভারতীর তরফ থেকে একজন কেয়ারটেকার দেখাশোনা করছেন, এই সেই মালঞ্চ। আচ্ছা, একই সঙ্গে দেখুন রামকিঙ্করের আরেকটা মূর্তি, এটাকে বলা হয় কলের বাঁশি। কলের বাঁশি বলতে গেলে কি বোঝায় না, আদিবাসী মেয়েরা যেমন চাল কলে অর্থাৎ রাইস মিলে কাজ করে, সকালবেলায় কলের বাঁশি বেজে গেছে, ওনারা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে কাজে যখন যাচ্ছে পিছন থেকে বাচ্চাটা ছুটে গিয়ে মায়ের কাপড়টা ধরেছে, যে বাচ্চাটা মায়ের সঙ্গে যাওয়ার জন্য বায়না করেছে। মাথার উপরে হচ্ছে খাবারের পুটুলি, আর একজন আরেকজনের হাতটা ধরে রাস্তার সাইডে হেঁটে যাচ্ছে। এই দুটো মূর্তি একই সঙ্গে রামকিঙ্কর বেচ 55-56 সালে তৈরি করেছিলেন। আর এই ক্যাম্পাসের মধ্যে ডিসেম্বরের 1 আর 2 আর্টের এক্সিবিশনটা হয়। আর এদিকটা হচ্ছে কলা ভবনের বয়েজ হোস্টেল। আর এই রাস্তাটা সোজাই যাচ্ছে, সামনে বাঁদিক ডান দিকে হচ্ছে ডিগ্রি কোর্স মেয়েদের হোস্টেল ক্যাম্পাস এরিয়া। আর ওই দূরে দেখুন লাল দেওয়ালের গায়ে একটা আর্ট দেখতে পাওয়া যাচ্ছে, একদম সোজা মোটরসাইকেলটার পিছন দিকে। ওই আর্টটাকে বলা হয় সিরামিক্সের আর্ট। ওই সিরামিক্সের আর্টের নিদর্শন হচ্ছে একটা বাজারের পরিবেশ। একটা বাজারের মধ্যে বিভিন্ন রকম লোক যেরকম কর্মাবস্থার মধ্যে থাকে, কেউ বাঁকে করে জিনিস নিয়ে যাচ্ছে, কেউ মাথায় করে, কেউ ঝুড়ি করে, কেউ বসে আছে, ইত্যাদি ইত্যাদি। ওই আর্টটা যে শিল্পী তৈরি করে গেছেন ওনার নাম বিনোদ বিহারী মুখোপাধ্যায়। উনি কিন্তু একটু চোখে কম দেখতেন। ওনার ওই নিদর্শনটাকে আমরা বলে থাকি যে অন্ধ শিল্পীর কাজ। সেই তৈরি করার পর এটা পোড়ানোর জন্য তৈরি হয়েছিল। হ্যাঁ, মানে পোড়ামাটির মূর্তি যেগুলো বলে না, সেটা এটা তৈরি হয়েছিল পোড়ানোর জন্য। কিন্তু তৈরি হওয়ার পর এটা কিন্তু ব্যবহার হয় নাই। এটা এই করোনার সময় তৈরি হয়েছিল। এখন যেটা ব্যবহার হচ্ছে সেটা ভিতরেই আছে, যার জন্য এটাকে বলা হয় ভাটি। আর এই স্টুডেন্টদের কিছু ক্রাফটের কাজ এখনও 2-1টা নিদর্শন এখানে পড়ে রয়েছে। আরও ওদিকে ছিল, সেগুলো সব তুলে নিয়েছে। এগুলো সব পিমড়ে করেছে, ওই বাঁশের ফ্রেম দিয়ে, ওপরে রেক্সিন দিয়ে। তো এতক্ষণ আপনারা যা কিছু দেখলেন তার সবটাই ছিল বিশ্বভারতীর ক্যাম্পাস এরিয়ার মধ্যে, যেখানে প্রতিটা কোণায় ছড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি। আর এখন আমরা বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের সাইট সিন ঘুরে দেখতে। এই সাইট সিনের প্রথম গন্তব্য হবে কঙ্কালীতলা মায়ের মন্দির। তো চলুন এবার আমরা রওনা দিই কঙ্কালীতলার পথে। শান্তিনিকেতনের শান্ত পরিবেশ ছেড়ে একটু এগোলেই পৌঁছে যাওয়া যায় এই পবিত্র স্থানে, যার নাম কঙ্কালীতলা। এটি শুধু একটি মন্দির নয়, এটি হিন্দু ধর্মের 51টি শক্তিপীঠের মধ্যে একটি অন্যতম পবিত্র স্থান। জনশ্রুতি অনুযায়ী এখানে দেবী সতীর কঙ্কাল বা শরীরের অংশ পতিত হয়েছিল, আর সেই থেকেই এই জায়গার নাম হয় কঙ্কালীতলা। চারপাশে গাছপালা, নিরিবিলি পরিবেশ আর বিশ্বাসের এক অদ্ভুত শক্তি। এই মন্দিরে আসলেই অনুভব করা যায় আলাদা শান্তি। এখানে প্রতিদিন বহু ভক্ত দূর দূরান্ত থেকে আসেন মায়ের আশীর্বাদ লাভ করার জন্য। শান্তিনিকেতনে ঘুরতে এলে এই জায়গাটি অবশ্যই আপনারা তালিকায় রাখবেন, কারণ এটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি বিশ্বাস, ইতিহাস আর আধ্যাত্মিকতার এক অনন্য মিলনস্থল। মন্দির প্রাঙ্গণে এক বংশীবাদক তার বাঁশির সুরে ভরিয়ে তুলেছেন গোটা পরিবেশ। সেই সুরের মধ্যে যেন মিশে আছে অদ্ভুত এক শান্তি আর ভক্তি। কঙ্কালীতলা মন্দিরের এই নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে মনে হচ্ছিল সময় যেন কিছুক্ষণের জন্য থমকে গেছে।
এছাড়াও মন্দির প্রাঙ্গণের আশেপাশে অনেক অসহায় ও দুস্থ মানুষকে দেখা যায়, আর আমাদের বিশ্বাস মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় সেবা। তাই আমরা আমাদের সাধ্যমতো সবাইকে কিছু সাহায্য করার চেষ্টা করলাম। হয়তো খুব বেশি কিছু নয়, কিন্তু সবার মুখে একটুখানি হাসি ফোটাতে পারাটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। শান্তিনিকেতনের বিখ্যাত সোনাঝুরি হাটের মতোই কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণেও গাছতলায় বসে ছোট্ট এক হাট। চারপাশে স্থানীয় জিনিসপত্র আর সেই সঙ্গে জমে ওঠে এক সুন্দর গ্রামীণ পরিবেশ। আর এই হাটের মধ্যেই শুরু হয় স্থানীয় আদিবাসী মহিলাদের প্রাণবন্ত সাঁওতালি নাচ, যেখানে গান আর নাচ মিলিয়ে তৈরি হয় এক দারুণ আনন্দের আবহ। নাচ দেখতে দেখতে আমরাও যেন সেই আনন্দে ফেসে গেলাম। আর একসময় আমার দিদিও ওনাদের সঙ্গে গানের তালে তালে পা মেলালেন। সেই মুহূর্তটা সত্যিই ছিল খুবই সুন্দর, একেবারে হৃদয়ে গেঁথে থাকার মতো। কঙ্কালীতলা মন্দিরের ঠিক পেছন দিকে মাত্র 1 মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যায় শান্ত এক নদীর ঘাটে। আর সেটি হলো কোপাই নদীর ঘাট। এই নদীর সঙ্গে জড়িয়ে রয়েছে ছোট্ট এক ইতিহাস। ভিডিওর শুরুতে আপনারা যে 3 পাহাড় বট গাছটি দেখেছিলেন, সেই গাছের চারা কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই কোপাই নদীর ধার থেকেই এনেছিলেন। চারপাশের শান্ত পরিবেশ আর ধীর গতিতে বয়ে চলা নদীর জল সব মিলিয়ে এখানে দাঁড়ালে মনে হয় প্রকৃতি যেন নিজের মতো করে গল্প বলে চলেছে। মন্দিরের মতোই এই নদীর জলও একেবারে শান্ত। কঙ্কালীতলা আর কোপাই নদীর ঘাট ঘুরে এবার আমরা চলে এসেছি ডিয়ার পার্কে। এই ডিয়ার পার্কে ঢুকতে কোনো রকম এন্ট্রি ফি লাগে না, তবে ডকুমেন্ট প্রুফ হিসেবে আপনাকে আধার কার্ড দেখাতে হবে এবং একটি ফোন নম্বর রেজিস্টার করতে হবে। ভেতরে ঢুকতেই চোখে পড়বে চারপাশে ঘুরে বেড়ানো হরিণগুলো। আর এখানে দেখুন কতগুলো হরিণ রয়েছে। এই জায়গাটাও বেশ নিরিবিলি, প্রকৃতির মাঝে একটু শান্ত সময় কাটানোর জন্য একদম পারফেক্ট। আর সামনে যে কুঁড়ে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা আসলে কিন্তু সাধারণ কোনো কুঁড়ে ঘর নয়। কুঁড়ে ঘরের আদলে তৈরি করা হয়েছে একটি বড় সড়ো অ্যাকোরিয়াম। ভেতরে রয়েছে নানা রঙের সুন্দর সুন্দর মাছ, আর যা দেখলেই মনটা একেবারে ভালো হয়ে যায়।
তো এখন আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। শান্তিনিকেতনের সাইট সিনগুলোর মধ্যে এটি আমার সবচেয়ে পছন্দের একটি জায়গা। তো চলুন ঘুরে দেখি এই সৃজনী শিল্পগ্রামে কি কি রয়েছে। প্রথমেই কথা বলি এন্ট্রি ফি নিয়ে। এখানে ঢোকার জন্য অ্যাডাল্টদের 30 টাকা, 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য 10 টাকা, স্টুডেন্টদের জন্য 10 টাকা। তবে সেক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড দেখাতে হবে। এছাড়াও যদি আপনারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চান সেক্ষেত্রে কিছু আলাদা চার্জ রয়েছে। স্টিল ক্যামেরা ফর পার্সোনাল ইউজের জন্য 50 টাকা, স্টিল ক্যামেরা প্রফেশনাল শ্যুটের জন্য 1000 টাকা প্রতি ঘন্টা, ভিডিও বা ফিল্ম শ্যুটের জন্য 2000 টাকা প্রতি ঘন্টা আপনাদেরকে পে করতে হবে। তবে একটা ভালো খবর হলো, আপনারা যদি মোবাইল ফোনের ক্যামেরায় ছবি বা ভিডিও করেন সেক্ষেত্রে কোনো রকম অতিরিক্ত চার্জ দিতে হবে না। তো চলুন এবার ঘুরে দেখি এই সুন্দর সৃজনী শিল্পগ্রাম। এখানে মূলত ভারতের বিভিন্ন রাজ্যের শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্য খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যা এই জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তোলে।
এবার আমরা রওনা দেব সোনাঝুরির হাট, শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণীয় একটি জায়গা। তবে তার আগে চলুন দুপুরে লাঞ্চের জন্য আপনাদের একটি ভালো জায়গার খোঁজ দিয়ে দিই। এই যে দেখছেন, এটি হলো বনবীথির হেঁসেল ঘর। আর এখানে মাত্র 180 টাকায় আপনারা পেয়ে যাবেন একটি ভেজ থালি, যার মধ্যে রয়েছে সাদা ভাত, 3 রকম তরকারি, 2 ধরনের ভাজা, আর সঙ্গে থাকছে খাঁটি ঘি। খাবারের কোয়ালিটি সত্যিই খুব ভালো। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো সব কিছু পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী কাঁসার বাসনে। আর যারা ননভেজ পছন্দ করেন তারা এই ভেজ থালির সঙ্গে আলাদা করে ননভেজ আইটেম অর্ডার করতে পারেন, সেক্ষেত্রে তার দাম আলাদাভাবে যুক্ত হবে। তো লাঞ্চ সেরে এবার চলুন ঘুরে দেখা যাক শান্তিনিকেতনের অন্যতম জনপ্রিয় সোনাঝুরির হাট। তো এখন আমরা পৌঁছে গেছি সোনাঝুরি হাটে। আর দেখতেই পাচ্ছেন চারপাশে মানুষের ভিড়, হাট কিন্তু একবারে জমজমাট। এই সোনাঝুরি হাটের আরেকটি নাম হলো খোয়াইয়ের হাট, কারণ এই এলাকা খোয়াইয়ের লাল মাটির জন্যই কিন্তু এত বিখ্যাত। তো চলুন এবার হাটের ভেতরে ঢুকে দেখি এখানে কি কি জিনিস বিক্রি হচ্ছে। তো মূলত এখানে আপনারা পাবেন নানা রকমের হ্যান্ডমেড জিনিস, যেমন হ্যান্ডমেড পোশাক, নেকলেস, কানের দুল, হোম ডেকোরেশনের সামগ্রী, কাঠের তৈরি খেলনা, হ্যান্ডমেড ব্যাগ, আরও অনেক কিছু। তো চলুন পুরো সোনাঝুরি হাটটা ঘুরে দেখে নেওয়া যাক কী কী পাওয়া যায় এখানে। এই হাটটির নাম সোনাঝুরি হাট হওয়ার পিছনেও রয়েছে একটি সুন্দর কারণ। পুরো হাটটাই বসে একটি জঙ্গলের মধ্যে গাছের তলায়, আর চারপাশে যে গাছগুলো রয়েছে সেগুলো হলো সোনাঝুরি গাছ। সেই থেকে এই হাটের নাম সোনাঝুরি হাট। আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই সন্ধ্যা নামার আগেই চলে আসবেন, কারণ এখানে কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই। আর কঙ্কালীতলা মন্দিরের মতো এখানেও কিন্তু স্থানীয় আদিবাসী মহিলাদের নাচ গান দেখতে পাবেন, আর চাইলে আপনারাও তাদের সঙ্গে যোগ দিতে পারেন। আর সবশেষে এখন আমরা চলে এসেছি শালবনি ফরেস্ট। এই বিরাট বড় বড় শাল গাছের জঙ্গলের মধ্যে দিয়ে সামনে কিছুটা এগোলেই রয়েছে আদিবাসী গ্রাম। তবে এখন যেহেতু সন্ধে হয়ে এসছে তাই আমরা আর খুব বেশি দূর এগোচ্ছি না। তবে আপনারা যদি বেলা থাকতে থাকতে আসেন তাহলে অবশ্যই আদিবাসী গ্রাম ঘুরে যাবেন। তো চলুন এবার বাড়ি ফেরার পালা। শান্তিনিকেতনে স্টেশনের কাছাকাছি যদি কোনো হোটেলে থাকতে চান তো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রুম ট্যুরের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন।
শান্তিনিকেতন ভ্রমণের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন। শুভরাত্রি। ওই একদিন মাটির ভিতরে হবে বন্ধ